দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা এর মধ্যে জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় চলমান রাজনীতিতে আসলে কার লাভ, এ বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে শুরুতেই আপনাদের আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, লেখক, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, একেবারে ডান পাশে আছেন। আমার পাশে আছেন ডক্টর নুহ আলম লেলিন, উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। নুহ আলম লেলিন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমাদের রাজনীতি, আপনার কাছে কি মনে হয় আমাদের রাজনীতি কি আসলে অনেক দিন ধরে একরকম বৃত্তে ঘুরপাক খাচ্ছে কিনা? একটা সময় ধরেন 90 দশকের কথাই বলি, যেখান থেকে 91-এর পর থেকে বলা হয় যে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক মানে ধারা শুরু হয়। সেই সময় রাজনীতি এবং এখনকার রাজনীতি মানে সেখান থেকে কি আমরা আবার মানে 91-এর পূর্ববর্তী যে রাজনীতি ছিল সেদিকেই চলে যাচ্ছে কিনা? রাজনীতিবিদদের মধ্যে যতটুকু আস্থা, পারস্পরিক সম্পর্কের জায়গা ছিল কিংবা ভোটের যে বাস্তবতা ছিল, সব কিছু মিলিয়ে আমরা কি আবার পেছন দিকে যাচ্ছি কিনা? দেখেন, সামনে বা পেছনে এটা সম্পর্কে স্ট্রেট কিছু বলা যাবে না। হ্যাঁ, মানে ইতিহাসের সাধারণ গতিমুখ হচ্ছে সামনের দিকে। জি, তার মধ্যে কখনো কখনো পশ্চাদপসরণ হয় না, তা আমি বলি না। আর এখন যেটা আপনি বললেন যে 90-এর দশকের আগে বা পরে, 90-এর দশকের আগে তো নাই, তার চাইতে অনেক বেশি এখন আপনার যে রাজনীতির যে গণতান্ত্রিক চরিত্র সেটা প্রতিষ্ঠিত। তার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা আপনি এক্সপ্রেস করতে পারছেন। আর 90-এর আগে যেটা ছিল সেটা তো জেনারেল এরশাদের সামরিক শাসন। এখন সেখানে এরশাদি কায়দায় দেশ চালাতে গিয়েই তো একটা 90-এর সৃষ্টি হলো। এখন তো দেশে সেই বাস্তবতা নাই। হ্যাঁ, এখনকার বাস্তবতা কি, মানে এখন কি সামনে কি দেখছেন যেভাবে চলছে সবকিছু? আমি যদি বলি, এটা রাজনীতির লোক হিসেবেও, রাজনীতিতে যে সহনশীলতা এবং সৃজনশীলতা, দুটো শব্দ, হ্যাঁ, এই দুটোই কিন্তু কমে গেছে। রাজনীতিতে যে রাজনৈতিক সংস্কৃতি যে সহনশীল এটা থাকবে সেটাও যেমন নাই, তেমনি সৃজনশীলতাও নাই। আমরা গত 15 বছর যাবতেই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রধান অপোজিশন বিএনপির, তারা এক নাগাড়ে কতগুলো কথা বলে যাচ্ছেন। তো এই যে তারা যে বলে যাচ্ছেন, তারা কিন্তু নতুন বাস্তবতাকে গ্রহণ না করেই বলে যাচ্ছেন। তারা এমন কোনো কর্মসূচিও দিতে পারেন নাই যে তারা যেটা চান সেটার ভিত্তিতে একটা গণজাগরণ সৃষ্টি হবে, মানুষ রাস্তায় নেমে আসবে। সেই আস্থাও কিন্তু তাদের উপরে নাই। নতুন বাস্তবতা মেনে না নিয়ে মানে এটা কি বোঝাতে চাচ্ছেন? নতুন বাস্তবতা হচ্ছে যে আগে সামরিক বাহিনী 90-এর আগে পর্যন্ত, 95 সাল পর্যন্ত ওটা বলা যায় যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত দলের সাথে তাদের এক ধরনের অকথিত অদৃশ্য কোয়ালিশন ছিল। তাদের পছন্দ অপছন্দ, তাদের নির্দেশনা অনুযায়ী রাজনীতি চলত। এখন তো এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে আপনার মতে, কিন্তু এখন কিন্তু সামরিক বাহিনী এটা নিয়মিত বাহিনী হিসাবে পর্দার অন্তরালে আছে। সামরিক ডিক্টেটরদের বা সামরিকের উচ্চাকাঙ্ক্ষী সামরিক কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী দেশ চলছে না। দেশ এখন রাজনীতিবিদদের দ্বারাই চলছে। সেই রাজনীতিবিদদের দোষগুণ থাকতে পারে, সফলতা ব্যর্থতা থাকতে পারে, কিন্তু সামরিক শাসকদের মতো হুকুমনামা জারি করে বা গোপনের নির্দেশনা দিয়ে দেশ চলছে না। এটা একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স অতীতের থেকে এখন। অনেক ধন্যবাদ। একটু অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, একটু জানতে চাই যে যেটি বলছিলেন যে এখন সহনশীলতা, সৃজনশীলতা নেই, কমে গেছে, নতুন বাস্তবতার কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে মানে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যে একটা ধারণা করা হয়েছিল যে এই নির্বাচনের, অনেকে আশা করেছিলেন যে নির্বাচনের মধ্য দিয়ে একটা
গুণগত পার্থক্য তৈরি হবে, ভোটটা গ্রহণযোগ্য হবে এবং ভোটের পরে একটা মানে নতুন রাজনৈতিক বাস্তবতা, ভালো দিক আশা করেছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে কি একটা নির্বাচন তো হয়ে গেল, সেই নির্বাচনের মধ্য দিয়ে সংকট বাড়লো না কমলো বলে মনে হয় আমাদের? যেরকম চলে আসছিল সেরকম ধারাতেই যাচ্ছে। হঠাৎ বেড়ে গেল অথবা হঠাৎ কমে গেল এরকম কিছু ঘটেনি। একটা জিনিস লক্ষ্য করা যায়, বিএনপির তো কোনো রাজনৈতিক বক্তব্য নেই। প্রথম যে বক্তব্য নিয়ে জিয়াউর রহমান সামনে এসেছিলেন মিলিটারি থেকে, সেটা হলো অ্যান্টি আওয়ামী লীগ। যে কোনো কারণেই হোক 1972 সন থেকেই ধীরে ধীরে আওয়ামী লীগ বিরোধী একটা মনোভাব লোকদের মধ্যে ভয়ানক। গ্রামে শহরে শিক্ষিত মানে কম শিক্ষিত অথবা শিক্ষাবিহীন, ধনী দরিদ্র সবার মধ্যে একটা ভয়ানক অ্যান্টি আওয়ামী লীগ ফিলিং ছিল। জিয়াউর রহমান সেই ফিলিংটা নিজের ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন এবং আমি বলবো যে বেশ সাফল্যের সঙ্গেই লাগিয়েছেন। আর অন্যদিক থেকে আন্তর্জাতিক নানান পরিবর্তন হয়েছে। মস্কো বিলুপ্ত হয়ে গেছে হিসেবে সোভিয়েত ইউনিয়ন থেকে, চীনও পরিবর্তিত হয়েছে। ওই পরিবর্তনের একটা প্রভাবও আমাদের জাতীয় রাজনীতিতে পড়েছে। এটা সারা দুনিয়া জুড়ে সব রাষ্ট্রেই পড়েছে। তো এইগুলোর মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো একটা জাতির মধ্যে কোনো একটা রাষ্ট্রে সুচিন্তিতভাবে পরিকল্পনা করে পলিটিক্যাল পার্টি করে তোলা এবং সেই পার্টির মধ্যে রাষ্ট্রীয় আদর্শ এবং তাদের দলীয় আদর্শ এর কথা থাকবে। সেই সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে, ধরলাম 5 বছর, একটা কর্মসূচি থাকবে, একটা দীর্ঘ মেয়াদী কর্মসূচিও থাকতে পারে 15 বছর বা 20 বছর। তো এই জিনিসগুলো তো আমাদের দেশে ডেভেলপ করেনি। যে কোনো কাজের জন্য শিক্ষা লাভ করতে হয়, কিন্তু বাংলাদেশের রাজনীতি করার জন্য কোনো শিক্ষা লাভ করার দরকার হয় না। শিক্ষাটা রাজনৈতিক দলে থেকে হয়, দলের যারা নেতৃস্থানীয় কেন্দ্রীয় কমিটির তারা সেগুলো পরিকল্পনা করেন এবং সারা দেশ জুড়ে সকল কর্মীদের মধ্যে কিছু কিছু বিষয় দেন যে এইগুলো আপনারা পড়বেন, এইগুলো আপনারা বৈঠকে আলোচনা করবেন এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে ভুল থেকে শুদ্ধতার দিকে যাওয়া, নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থায় যাওয়া, এই ব্যাপারটা বাংলাদেশে একটুও ডেভেলপ করেনি প্রথম থেকেই। এবং শেরেবাংলা ফজলুল হক, তার রাজনীতিতে কোনো দলীয় রাজনীতি অথবা আদর্শগত রাজনীতি ছিল না। তার বক্তব্য ছিল যে এই দেশের কৃষকরা সবচেয়ে বঞ্চিত এবং সবচেয়ে নির্যাতিত। আমি কৃষকদের জন্য যদি কিছু কাজ করতে পারি, আমি বলবো আমরা রাজনীতি সাফল্যের দিকে আসছে। দল গঠন, ডেমোক্রেসি ইত্যাদি কিছু ছিল না। কিছুটা জাতীয়তাবাদী চিন্তা ছিল যে ইংরেজ শাসন থেকে আমরা জাতীয়তাবাদী চেতনা নিয়ে মুক্ত হতে চাই, এরকম। এরপরে আমরা সোহরাওয়ার্দী সাহেবকে যদি ধরি, তাহলে সোহরাওয়ার্দী সাহেব তো পূর্ববাংলার স্বায়ত্ত শাসন চাইতেন না, বিরোধিতা করতেন প্রকাশ্য মিটিংয়েই। তার বক্তব্য ছিল করাচিকে শক্তিশালী করো, তাহলে তার মানে সুযোগ সুবিধা ঢাকাও লাভ করবে। স্বায়ত্তশাসন কি 98 স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার স্বায়ত্তশাসনকে 1956 সনের কনস্টিটিউশনে। তো এই দিক দিয়ে দেখতে গেলে সোহরাওয়ার্দী সাহেবের 2 জন লোক তিনি অনেক আগেই চয়েস করেছিলেন, যাদের মাধ্যমে তিনি এই দেশের রাজনীতি করবেন। একজন শেখ মুজিবুর রহমান, আরেকজন তাফাজ্জল হোসেন মানিক মিয়া। খুব চিন্তাভাবনা করে এদেরকে সোহরাওয়ার্দী সাহেব সঙ্গে রেখেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ, তার সঙ্গে তো সোহরাওয়ার্দী আদর্শের কোনো মূল নেই। সোহরাওয়ার্দীর বক্তব্য ওই যে জাতিসংঘের 1948 সনের হিউম্যান রাইটস ডিক্লারেশন, ওইটার মধ্যে সীমাবদ্ধ ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমি স্যার একটু বর্তমানে আসি, সেটি হচ্ছে যে এখন যে রাজনৈতিক সংকটের কথা বলা হয়, সেইটি কি এই নির্বাচনের মাধ্যমে আরো বেশি প্রকট হলো বলে মনে হয়, নাকি যে আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছে যে নির্বাচন না হলে আপনার অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসবে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা গেল, সেটি আসলে কতটা শক্তিশালী ভিত্তি পাচ্ছে? গণতন্ত্রের একটা এসেনশিয়াল পার্ট, যেটা কিছুতেই বাদ দেওয়া যায় না। কিন্তু আমাদের জাতি তো এখনো বিতর্কের ঊর্ধ্বে থেকে একটা নির্বাচনও করতে পারছে না। এখন তো দেখা যাচ্ছে কয়েকটা ধরে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, আর জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সঙ্গে থেকেই কাজ করেছে। এই বাস্তবতায় বামপন্থী দলগুলোর কোনো শক্তি হয়ে ওঠেনি। তো এই বাস্তবতার মধ্যে কি বলবো, যে ধারায় চড়ে আসছিল সেই ধারাই চলছে। এখন শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো লিডার নেই দেশে, আওয়ামী লীগের ভিতরেও নেই, আওয়ামী লীগের বাইরেও নেই, এরকম একটা শূন্যতায় পড়ে গেছে। কাজেই মানে শেখ হাসিনার
নেতৃত্ব যখনই হোক সমাপ্ত হলে দেখা যায় যে একটা টোটাল রাজনৈতিক ক্রাইসিসে আমাদের জাতি পড়ে গেছে, এখনই মারামারি অনেক কিছুর মধ্যে। অনেক ধন্যবাদ নোহাল লাইলেন। একটু এই যেটা একটু আসতে চাই, একটা দুই দলের বিরুদ্ধে একটা প্রকট অভিযোগ। একটি হচ্ছে যে বিএনপি যেটা বলে যে কোনো মূল্যে আওয়ামী লীগ ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে চাই, আবার আওয়ামী লীগ বরাবর বলে আসছে যে মানে নির্বাচন, একের পর নির্বাচন তো বিএনপি মানে বয়কট করছে, এবং বলা হচ্ছে যে বিএনপি ভিন্ন পন্থায় ক্ষমতা দখল করতে চাই। মানে এটি আসলে একটু স্বাভাবিক বিষয় বলে মনে হয় কিনা? না, এটা কিছুটা স্যার বলছেন। জি, হ্যাঁ, এখানে আমাদের এখানে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো মানে পূর্ণ শক্তিতে বিকশিত হওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে। সেটা যে হতে পেরেছে আমি এটা বলবো না, কিন্তু প্রবলেমটা হলো আরেক জায়গায়। প্রবলেমটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে ব্রডলি বললে 4টা ধারা চলতেছে। একটা আওয়ামী লীগের নেতৃত্বে সেকুলার ডেমোক্রেটিক ধারা, আরেকটা বিএনপির নেতৃত্বে ঠিক সেকুলার না আবার মৌলবাদীও না, এটা কি বলা যায় ধর্মাশ্রিত রাজনীতি, ধর্মকে তারা ব্যবহার করতেছে করে একটা রাজনীতি চলতেছে, এবং সেটাও এন্টি আওয়ামী লীগ। আরেকটা হচ্ছে যে একেবারে কঠোর সাম্প্রদায়িক শক্তি, তারা নানান রূপে নানান ভাগে বিভক্ত হলেও বেসিক্যালি তারা একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে চায়। আর ফোর্থটা হইতেছে বামপন্থা। এখন এই 4টার মধ্যে, 4টা প্রবণতার মধ্যে আপনার বাস্তবতা হচ্ছে এই যে মৌলবাদী শক্তিগুলো দুর্বল। জঙ্গিবাদের যে রূপ আমরা দেখেছিলাম সেটাও কিন্তু অনেকাংশে এখন স্থিমিত। আর ধর্মাশ্রিত রাজনীতি যেই বিএনপি করতেছে, জিনিসটি একটা বৃত্তের মধ্যে আবদ্ধ। আমি যেই জন্য বলছি যে সৃজনশীলতা নাই, যে এই বর্তমানে যে স্ট্যাগনেন্ট অবস্থা, হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধিতা একমাত্র প্রোগ্রাম হতে পারে না। মানুষ আওয়ামী লীগের গালি দিতে পারে 10টা, তারপরে তো সে বিকল্পটা চায়। কি কোন দিক থেকে খালি দলের মার্কা দেখালে হবে না, আপনার বাস্তব কাজ, কর্মসূচি এবং মানুষকে উজ্জীবিত করার মতো সংগঠন শক্তি, সেগুলো দেখাতে হবে। আর আমাদের দেশে এটা মনে রাখতে হবে যে এই উপমহাদেশের প্রায় 3টা দেশের সর্বক্ষেত্রেই হইতেছে রোল অফ দ্য ইন্ডিভিজুয়াল। যে কোনো দলের মধ্যে বা দেশে একজন বা একাধিক ব্যক্তি একটা মডেল হয়ে যান এবং তারাই পুরো রাজনীতিটাকে মোল্ড করেন। যেমন ধরেন যে স্যার বলছেন আওয়ামী লীগের কথা, এটা রিয়েলিটি যে হ্যাঁ, শেখ হাসিনার কোনো বিকল্প এখন এই দলেও নাই, দলের বাইরেও তেমন নাই। বিএনপির ক্ষেত্রে কি? বিএনপির ক্ষেত্রে কতগুলো নাম ব্যবহার করা হয়, কিন্তু মানুষ তো তাদেরকে দেখে না। হ্যাঁ, বেগম খালেদা জিয়া গ্রেপ্তার বরণ করে এবং সরকারের কাছ থেকে অনুনয় বিনয় করে তার জেলখানাটা বাইরে থাকেন। আচ্ছা, আর তার ছেলে সে এই লন্ডনে থেকে সে চালাবার চেষ্টা করে। দেশের অভ্যন্তরে জনগণের মধ্যে থেকেই জনগণের পালস বোঝা যায় না, আর উনি সাতসাগর তার নদী পারে ওখানে থেকে কি করে দেশটা চালাবেন? ওনার কোন ইমেজ এখানে গড়ে উঠছে? মানুষ যখন বিএনপির বিরুদ্ধে যায়, কি বলে আওয়ামী লীগের বিরুদ্ধে গেল, কিন্তু অল্টারনেটিভ লিডারশিপটা এখানে নাই। সেটাই বড়, হ্যাঁ, এটা বিরাট ক্রাইসিস। এবং সেই ক্রাইসিসটা এমন না যে খালেদা জিয়ারে দেখলে মানুষ উদ্বুদ্ধ হয়, আর তার ছেলে খালেদা জিয়া তো ইম্যাটেরিয়াল, কারণ ফিজিক্যালিও বয়স টয়স মিলিয়ে তিনি আর নতুন করে আশাবাদ সৃষ্টির কোনো জায়গায় নেই। তার পুত্রধন, হ্যাঁ, সে ঠিক আছে, অন্য রাজনীতিবিদদের মতো আমি বলতে চাই না, সে বিএনপিকে এক ধরনের ইয়ের মধ্যে, ছায়ার মধ্যে ধরে রাখছেন। কিন্তু তার সাহসটা কোথায়? সে তো কোনো রিস্ক দেওয়ার লোক না। সে মাঝে মাঝে কিছু প্রোগ্রাম দেয়, মাঝে মাঝে কিছু করে, কিন্তু সেটা দিয়ে দেয়। আজকে বিএনপির খালেদা জিয়া বা তারেক জিয়ার পরে কে, এটাও কিন্তু নাই। কাজে আপনি এই জন্য বললাম যে ব্যক্তির ভূমিকা আমাদের ইতিহাসে, যেমন শেরে বাংলার কথা বললেন স্যার, সেটাও ছিল একজন ব্যক্তি, হ্যাঁ, তেমনি সরওয়ার্দী, তিনিও একজন ইন্ডিভিজুয়াল।
আর বঙ্গবন্ধু মানুষকে নিয়ে ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন। তিনি ইন্ডিভিজুয়াল, কিন্তু কেবল ইন্ডিভিজুয়াল না, তিনি একটা ভাবাদর্শ নিলেন, সেকুলারিজম, জাতীয়তাবাদ, গণতন্ত্র ইত্যাদি, এবং সেটা ধরেই তিনি শেষ দিন পর্যন্ত লড়েছেন। বিরতির সময় হচ্ছে, আমরা বিরতির পরে একটু এই যে বাংলাদেশের রাজনীতি চলছে, এই রাজনীতি আসলে কার আসলে লাভ হচ্ছে এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। স্যার আসবে প্রশ্ন আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছে আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্স, আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম চলমান রাজনীতিতে আসলে লাভ কার, এ বিষয়ে নিয়ে কথা বলতে আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, আছেন ডক্টর নূর আলম লেলিন। আসতে চাই ডক্টর আবুল কাশেম ফজলুল হক, যেটি জানতে চাচ্ছিলাম যে ধারা রাজনীতি এখন আমাদের এখানে চলছে, ধরেন মানে দুই বড় অভিযোগ, একটু হচ্ছে ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায় বিএনপি, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়, আঁকড়ে ধরতে চায়। মাঝখানে কি হলো না হলো এগুলো দেখার বিষয় খুব বেশি নেই। সেই জায়গাটায় আসলে লাভ হচ্ছে কতটা, কার লাভ হচ্ছে এই জায়গাটা? এই বিরোধের মধ্যে যারা সরকার গঠন করতে পারছে তারাই বেশি লাভবান হচ্ছে। দুই, যারা পার্লামেন্টের মেম্বার এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, এদের তো প্রায় সকলেই বিজনেসম্যান, কাজেই দেশের ধনিক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ এই রাজনৈতিক সুযোগ সুবিধা। আরেকটা হলো নতুন রাজনৈতিক বক্তব্য শিক্ষিত লোকদের মধ্যে, যারা খবরের কাগজ পড়েন, টেলিভিশন খবর, তাদের মধ্যে কিন্তু আছে এবং আগের থেকে বেড়েছে, যে আমরা আমাদের জাতি এবং রাষ্ট্র গঠনের জন্যে, জনজীবনের উন্নয়নের জন্য বা উন্নতির জন্য একটা শুধু পরিচ্ছন্ন রাজনৈতিক বক্তব্য চাই, দফাবাড়ি বা কর্মসূচি। এইগুলো তো কোনো দলই দিচ্ছে না। আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে যে আমাদের জাতির যে বড় বড় অগ্রগতি, স্বাধীনতা অর্জন, রাষ্ট্রভাষা আন্দোলন, এইসব ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে এবং সেই ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে। কিন্তু এখন তো আওয়ামী লীগের ওই বক্তব্যও শেষ হয়ে গেছে। বাস্তব অবস্থা এবং সময়ের চাহিদা অনুযায়ী নতুন বক্তব্য আওয়ামী লীগও দিতে পারছে না। এরকম একটা বক্তব্যের দিক থেকে, চিন্তার দিক থেকে রাজনৈতিক শূন্যতা চলছে। এবং আপনাকে মনে হয় যে নূর আলম লেলিন যেটি বলছিলেন যে বিএনপির ক্রাইসিসটি কি আওয়ামী লীগ ক্যাচ করছে, নাকি মানে বিএনপি যে ভূমিকা পালন করছে তাতে আওয়ামী লীগও ঝামেলার মধ্যে পড়ছে বেশি। যদি পার্টিসিপেট করতো তাহলে ভিন্ন রকম হতো। আর এইটা ঠিক যে রাজনৈতিক দল এক দল অন্য দলকে পরাজিত করার চেষ্টা করবে এবং ক্ষমতায় যাওয়ার বিভিন্ন চেষ্টা কৌশলে, করবে। হ্যাঁ, কিন্তু এগুলো যদি অবৈধ কিছু হয় তখন সেটা মানে মামলা দিয়ে বা কোনো কিছু দিয়ে তাদেরকে বন্ধ রাখতে। পাকিস্তান আমলে একটা ছিল যে স্টেট সিকিউরিটি অ্যাক্ট, জাতীয় নিরাপত্তা আইন, এবং অন্য কোনো কারণ না দেখিয়েও দীর্ঘদিন একজনকে জেলে রাখতে পারত, যে তার ভূমিকা আমাদের জাতির অস্তিত্ব এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য ক্ষতি করে বলি। সেই ধরনের আইন বাংলাদেশে প্রথমে তো ছিলই না, পরে এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা ওইটা করেছিল, এখনও আছে, কিন্তু সেই আইন বাংলাদেশে কার্যকর করা হয় না। মানে ওইসব মামলার মোকদ্দমা। তারপরেও তো বিএনপির অভিযোগের শেষ নেই, মানে ধরেন এই যে মামলা যত বিএনপির বড় অভিযোগের জায়গা হচ্ছে যে সরকার আদালতকে ব্যবহার করে তাদের নেতাকর্মীদেরকে কোনো কোনো মামলা দেখলে সেরকমটা মনে হয়, সব মামলা তো এরকম হয় না। যেগুলো ডাইরেক্টলি পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট সেই সব মামলা বাইরের এক্সটার্নাল কোনো শক্তির দ্বারা কিছুটা পরিবর্তিত হতে পারে। জি, নূর আলম লেলিন, যেটি ওই একই প্রশ্ন একটু রাখতে চাই, যে সেটি হচ্ছে সামনে আসলে তাহলে কি দেখছেন? ধরেন প্রধানমন্ত্রী নিজেও একদিন বলেছেন, নিজেকে নিয়েই বলেছেন এবং বিকল্প নিয়েও তিনি কথা বলেছেন। বিএনপি তো একটা বড় ক্রাইসিস আপনি বললেন, আওয়ামী লীগেও আসলে বিকল্পের নিয়ে খুব বেশি কথা আসলে শোনা যায় না, অনেকলি বোল্ডলি বলতে পারেন না আসলে শেখ হাসিনার পরে আসলে কে। সেই জায়গাটাই একই সঙ্গে রাজনৈতিক বাস্তবতাটাও আপনি বলছিলেন, সৃজনশীলতা সহনশীলতার জায়গাটা নেই, একরকম মানে চরম অনাস্থার জায়গা, দিন দিনেই তো বিভেদটা বাড়ছেই। সেই জায়গাটা সামনে কি আসলে? আমি খুব খারাপ অবস্থা দেখি এরকম না। খারাপ অবস্থা দেখছেন না? হ্যাঁ, আমি দেখি যে আওয়ামী লীগ যেমন, হ্যাঁ, আওয়ামী লীগে ধরেন এক সময়ে যারা নেতৃত্বের পর্যায়ে উঠে আসতো তারা মাঠের কর্মী, লড়াই সংগ্রাম, জেল জুলুম এগুলো খেটে তারা এই নেতৃত্বের পর্যায়ে উঠে আসতো। এখন সেইটা একটা অংশ রয়ে গেছে, তারা সর্বোচ্চ নেতৃত্বে যেমন আছে, তেমনি নতুন যারা আসতেছে তাদেরকে কিন্তু ওই জেল জুলুম
15 বছর তো অন্তত এটার মধ্যে নাই। হ্যাঁ, 15 জায়গায় ঘাত প্রতিঘাতের জায়গাগুলো আসলে ঘাত প্রতিঘাত, পোড় খাওয়া রাজনীতিবিদ যাদেরকে বলে সেটা নাই। ফলে এইটা আমাদের দেশের অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী অর্থনীতি এখন দুর্বৃত্তায়িত অর্থনীতি, খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি। এই অর্থনীতির ফাঁক ফোকর দিয়ে আমাদের স্বপ্ন যাই থাক, অঙ্গীকার যাই থাক না কেন, অর্থনীতি বা সংসদে এখন মানে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ব্যবসায়ীরা, এন্টারপ্রেনাররা। এবং রাজনীতি বিকাম যে এইটা হচ্ছে খুব সহজে একটা উপার্জনের হাতিয়ার। এবং এবার তো উপজেলা যে নির্বাচন গেল সেখানেও যে স্ট্যাটিস্টিক্স যেটি বলছে যে এই মানে উপজেলা চেয়ারম্যানরা এমপিদের থেকে বেশি সম্পদশালী। হ্যাঁ, তো এটা কিন্তু বাংলাদেশের চিত্র ছিল না। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যবসায়ীরা এখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, সংসদ নিয়ন্ত্রণ করছে, জেলা পরিষদ নিয়ন্ত্রণ করছে, এইটা ছিল না। এবং এইটা একমাত্র বিপদের দিক, যেটা আরও ফার্দার বাড়তে দিলে তখন আর রাজনীতি এমনিতেই অনেকে বলেন যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। তো আপনার কেমন লাগে ধরেন মানে আপনি তো রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে, এখন হয়তো অতটা সক্রিয় না, কিন্তু মানে আপনার দল একই সঙ্গে সামগ্রিক রাজনীতি, একজন রাজনীতিবিদ হিসেবে কেমন লাগে? মানে স্বপ্নের যে জায়গা বাংলাদেশ দেখতেন, রাজনীতি দেখতেন, যেরকম চর্চা আপনারা করে এসেছেন একসময়, সেগুলোর যে এটা যেমন আওয়ামী লীগের ভিতরেও আছে, তার প্রভাব সমাজের বাইরে তো না। এটা মানে যে যাই বলুক না কেন, 91 সালে আওয়ামী লীগ যখন তার পুরনো কর্মসূচি বাদ দিয়ে তারা মুক্তবাজার অর্থনীতির আদলেই দেশকে এটা মানে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি নিয়েছে। এবং তারপরেও সেই কর্মসূচিগুলির মধ্যে যেমন 2008 সালে দিন বদলের সনদ ছিল, হ্যাঁ, তারপরে এখন স্মার্ট বাংলাদেশ। এখানে কিন্তু আমি স্যারের সাথে, এখানে বিনয়ের সাথে দ্বিমত করব যে আওয়ামী লীগের কাছে কিন্তু সুনির্দিষ্ট কর্মসূচি আছে। তারা আগামী 5 বছর পরে কোথায় নিয়ে যেতে চায়, 10 বছর পরে দেশকে কোথায় নিয়ে যেতে চায়, সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার। এবং এটা আওয়ামী লীগের মানে মূল যে নেতৃত্ব, তারা কিন্তু এটা অনুসরণ করে। কারণ শেখ হাসিনা যে কোনো সভাতেই যাক, তার ভ্যানিটি ব্যক্তি বের করেছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, এবং এটা খুব সুলিখিত। আচ্ছা, কাজেই ডেভেলপমেন্টের স্টেজগুলো যেমন দেখানো হয়েছে, তেমনি ডেভেলপমেন্টের ফলে দেশকে তারা কোথায় নেবে সেই ব্যাপারটা তাদের কাছে স্পষ্ট। কিন্তু এইটা তো কোনো দলই করে নাই, আওয়ামী লীগও করে নাই যে না এই রাজনীতি করবেন, কিন্তু এইটাকে এই বাজার অর্থনীতির দ্বারা এটা পরিচালিত হবে না, এইটা কেউ করে নাই। এবং এইটা করা খুব কঠিনতম সংগ্রাম। এইটার বিরোধিতা বিএনপিও করে না, কারণ একই, তারা এর আগেই কাজটা সেরে ফেলছে। আওয়ামী লীগ যেটা পরের দিকে অভিযোগ হচ্ছে এখন, তো বিএনপির আপনি নেতা একজন করে ধরেন, সবারই ধরলে সবাই তো ব্যবসায়ী, শিল্পপতি। হ্যাঁ, কাজে এইটা বাংলাদেশের ফেনোমেনা, এবং এই ফেনোমেনার বিরুদ্ধে যেই জাগরণটা দরকার, হ্যাঁ, সেটা যারা আগের দিনে কিছুটা হলেও আইডিয়াটা সামনে আনতো, বাম শক্তি, তারাও নাই। বাম যেমন এখন মাঠেও নাই, আর এমনি যারা আছে তারাও আর সেই গ্রহণযোগ্যতাও তাদের নাই। সুতরাং রাজনীতিকায়ন সেই জায়গাটা একটা বড়। একটু নিয়ে আসি স্যারের কাছ থেকে ছোট্ট করে। স্যার, যেটি হচ্ছে যে জানতে চাচ্ছিলাম যে আলটিমেটলি যে বিভেদ, আমাদের যতটুকু বিভেদ এখন, এই বিভেদটা তো দিন দিন বাড়ছে, এবং সারা দেশের যদি দিকে তাকান, গ্রামের কথাও যদি বলি, আগে যে ধরেন ভোট নিয়ে যতটা উৎসব আমেজ ছিল, সেটির বালাই একেবারেই নেই, এবং মানুষ না পারতে ধরেন যায় বিষয়টা এরকম। সেটির ফলাফল কি দাঁড়ায় আসলে? এবং যে ট্রেন্ডের কথা স্যার বলছিলেন, যে রাজনীতিবিদদের মধ্যে ব্যবসায়ী, এবং ব্যবসায়ীরাই মূলত সব সেক্টরটা নিয়ন্ত্রণ করছে, স্থানীয় সরকারের প্রত্যেকটা ধাপ, ফলাফল কি আসলে? ফ্রি মার্কেট ইকোনমি, এর মধ্যে ব্যবসায়ীদের হাতেই মানে ক্ষমতা চলে যাবে, অন্যেরা অল্প সংখ্যক। গ্লোবাল ট্রেন্ডই, মানে ধরেন শুধু বাংলাদেশ, গ্লোবাল ট্রেন্ড। একটা গ্লোবাল ট্রেন্ডের মধ্যে এটাও লক্ষ্য করতে হবে যে 1789 ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে, সেইখান থেকেই এক ধরনের গণজাগরণ আরম্ভ হয়েছিল।
ইউরোপের দেশগুলিতে, আমেরিকাতে এবং এশিয়ার দেশগুলিতে পরে আসছে। কিন্তু মূল চেতনাটা ছিল ওই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে এবং ফরাসি বিপ্লবের পরে যেসব চিন্তাভাবনা আসছে, একদিকে গণতন্ত্র, অন্যদিকে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ প্লাস আন্তর্জাতিকতাবাদ, এই ধারায় রাইট অর রং মোটামুটি অগ্রসর হতে চাইছে ইউরোপের বিভিন্ন জাতি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এইসব রাষ্ট্র এবং এশিয়ার অনেক রাষ্ট্র। তো সেই গণজাগরণের ধারণা পাকিস্তান হওয়ার পরে বন্ধ হয় নাই। পাকিস্তান হওয়ার পরেই সেটা আরও জোরদার হয়েছে এবং রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মাঝখানে 6 দফা আন্দোলন, এইসবের মধ্য দিয়ে গণজাগরণটা ছিল এবং এটা এগিয়েছে, বিভিন্ন নতুন ইস্যু যুক্ত হয়েছে। শুধু বাংলাদেশে না, এটা এশিয়ার আরও অনেক দেশে, এর আগে আমেরিকাতে, তার আগে ইউরোপে এইভাবে এটা বিস্তৃত ছিল। কিন্তু সেই গণজাগরণ এখন পৃথিবীর কোনো জাতির মধ্যে নেই। নতুন করে গণজাগরণের কারণ কি? হ্যাঁ, তো নতুন করে গণজাগরণের কারণ কি স্যার? কারণ যারা তখন নেতৃত্ব দিতেন আমাদের দেশে, শুধু না গোটা, তাদের মধ্যে রাজনৈতিক আন্তরিকতা এবং আমরা জনগণের প্রতিনিধি হিসেবে আছি, জনগণের কল্যাণে কাজ করব, এই প্রবণতাটা এখনের তুলনায় অনেক বেশি ছিল। এখন সেটা কমে গেছে। কেন কমছে কি, এইগুলিতেও যাওয়া যায়, কিন্তু সেগুলো সূক্ষ্ম পর্যালোচনার বিষয়। তো এই যে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি 1991 সনে, আর ফরাসি বিপ্লব 1789 সনে, মাঝখানে যে 202 বছর সময়, মোটামুটি এটাকে গোটা পৃথিবী জুড়ে গণজাগরণের কাল গণ্য করা যেতে পারে। কোনোটাতে জাগরণটা আগে আরম্ভ হয়েছে, কোনোটা পরে, কোনোটাতে আরও অনেক বেশি পরে। কিন্তু ওই জাগরণের কালটা তো 1970-এর দশকের পরে আর রইল না আমাদের দেশেও এবং পৃথিবীর অন্যান্য দেশেও। আমাদের দেশে যখন বঙ্গবন্ধু এবং এই শেখ ফজলুল হক মনি, আব্দুর রব সাইনিয়াবাদ, তাদের 3টা পরিবারকে আক্রমণ করে এক অদ্ভুত হত্যাযজ্ঞ এবং বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি হয়ে গেল, তখন থেকে আমাদের দেশের গণজাগরণটা কমতে লাগলো এবং বছর দশকের মধ্যে ওই গণজাগরণের চেতনা একেবারে বিলুপ্ত হয়ে গেল। গণজাগরণের সময়ে ইন্টেলেকচুয়াল বলে একটা কমিউনিটি ছিল, বাংলায় বলা হতো বুদ্ধিজীবী, এবং কিছু লোক ছিলেন যাদের উপরে সাধারণ মানুষের ভরসা অনেক বেশি ছিল, যে রাজনীতিবিদেরা যদি কোনো ভুল কথা বলেন, এরা তাদের বক্তব্যের মাধ্যমে সেটা জনসাধারণকে জানিয়ে দেন, তার ফলে জনসাধারণের একটা চাপ সরকারের উপরে পড়ে। এখন সেই বাস্তবতাটা না। আসবো, একটা বিরতি নিয়ে আসি, আর একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শকের একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বর্তমান যে রাজনীতি চলছে সেটিতে আসলে লাভ কার। নোয়াল লেলিন, একটু আসতে চাই আপনার কাছে। এখন যে রাজনীতি দেখছেন, সেখানে দেখা যাচ্ছে যে রাজনীতিতে একটা শিরোনাম এরকম, রাজনীতি ভেঙে দিচ্ছে সম্পর্ক, নির্বাচনে বাড়ছে বিভক্তি, এবং যেটি বলছিলাম যে নির্বাচনে এখন আগের যে রাজনীতির আমেজ ছিল গ্রামে গঞ্জে, ইভেন জাতীয় নির্বাচনে তো অনেক বেশি উৎসব মুখর পরিবেশ ছিল। রাতে রাতে আমরা ছোটোবেলায় দেখেছি আসলে রাতে মানুষ একদল আরেক দলকে ফাঁকি দিয়ে মানুষের বাড়িতে যেত আর কি। এখন সেই আমেজগুলো একেবারেই নেই। সেই জায়গায় আসলে এই যে বড় বিভেদ সারা দেশেই, একটা বড় একটা আওয়ামী লীগ, একদিকে বিএনপি, বড় বিভেদ, এবং সেই বিভেদটা দিন দিন বাড়ছে, এটি কমার কোনো রকম সম্ভাবনা দেখেন? না, এখানে যদি বিএনপির রিয়েলাইজেশনটা ভিন্ন হতো, তাহলে পরে ধরেন যে ঠিক আছে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বড় বড় হুঙ্কার দিচ্ছে, কিন্তু তারা যেটা করার ভেতর দিয়ে, আমি বললাম যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে অকার্যকর করে দিচ্ছে, তার একটা হলো যে তারা নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদেরকে ঘুরে এনেছে। এখন এটা করে কী লাভ হতে পারে? এমন হতে পারে যে ইট ইজ দ্য পার্ট অফ দ্য মুভমেন্ট। হ্যাঁ, আমরা নির্বাচনে গেলাম না, আচ্ছা না গেলে কী হবে? অল্টারনেটিভ যেটা আছে, গণ আন্দোলন, জনগণকে সংগঠিত করা, সেই কাজটার মধ্যেও কিন্তু তারা তেমনভাবে নাই। আর তারা কি চায়? কেবল ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু তারা গিয়ে কি করবে? হ্যাঁ, তেমন কোনো অল্টারনেটিভ প্রোগ্রাম কিন্তু তারা দিচ্ছে না। মনে আছে 2014 সালে তারা একটা প্রোগ্রাম দিয়েছিল এবং রূপরেখা দিয়েছিল, কিন্তু সেটা পরে আর ডেভেলপ করা নাই। এখন এইগুলো না দেওয়ার ফলে তাদের বিরুদ্ধে তাদের ফলোয়ার যারা, তারা যদি বলা যায় যে এন্টি আওয়ামী লীগ, এটি হইতেছে একটা মূল চেতনা।
বিকল্প হিসেবে আওয়ামী লীগের এই কর্মসূচি বা ওই কর্মসূচির বিকল্পে আমরা এই কর্মসূচি তুলে ধরছি, এইটাও তারা করে নাই। দ্বিতীয়ত তারা যেটা করেছে, তারা যে এই যে জাতীয় নির্বাচন বয়কট করলো, জাতীয় নির্বাচন তো ঠেকাতে পারলো না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে উপজেলা নির্বাচনগুলো, সেখানে তাদের 173 জন ক্যান্ডিডেট বা তারও বেশি, এখন তাদেরকেও ঠেকাতে পারে নাই। বিদ্রোহী ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে দাঁড়াইছে। এখন এই নির্বাচনগুলোকে তারা যে এই জন্য ম্যাচিউর পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগের কোনো রকম মানে দেখেন, ধরেন আপনি বিএনপির বোধোদয়ের কথা বলছেন, আওয়ামী লীগের কোনো রকম রিয়েলাইজেশন দরকার আছে নাকি ঠিক আছে সব? না, আওয়ামী লীগ তো বিপদে পড়ে এখন ধরেন যে মার্কা উঠাইছে, মার্কা লাগবে না, কারণ যাতে পার্টিসিপেটরি হয় এই নির্বাচনটা। আমি বিএনপি প্রসঙ্গে এখন যে বাস্তবতা রাজনীতিতে নির্বাচনে, সেই জায়গায় বিএনপির বড় দায়। বিএনপি আপনি বলছেন যে বিএনপি নির্বাচন ছেড়ে দিচ্ছে, আন্দোলনে সফল হচ্ছে না, সরকার উৎখাত করতে পারছে না, নানা রকম অভিযোগ। কিন্তু এই জায়গায় কি আওয়ামী লীগের কোনো রকম দায় আছে? না, আওয়ামী লীগের দায় নেই তা না, আওয়ামী লীগের দায় আছে, এবং আওয়ামী লীগ সেই জন্য তারা চেয়েছিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, কম পাক বেশি পাক যাই হোক। তাহলে কি হয়, আওয়ামী লীগের জন্য তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা গ্রহণযোগ্য হয় যে একতরফা না। কাজে আওয়ামী লীগ চাইবে না কেন? আওয়ামী লীগ বড় জোর আপনি বলতে পারেন যে হ্যাঁ, ওদেরকে অবাধে ছেড়ে দিলে আপনি যদি পরাজিত হন, সে আশঙ্কা সব দলই করে, সেইটার বিবেচনা করে আপনার স্ট্র্যাটেজিটা ভিন্ন নিতে পারেন। কিন্তু এই স্ট্র্যাটেজি না যে ওদেরকে বাইরে রেখে আমরা একতরফা নির্বাচন করব, কারণ তাতে কোনো লাভ হয় না, তো আন্তর্জাতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ হয় দলের। হ্যাঁ, দলের মধ্যেও এটা নিয়ে যে খুব সুখে আছে তা তো না, একতরফা, এবং যার ফলে দলের মধ্যে উপদল কুন্দল এগুলো বেড়েছে। হ্যাঁ, পরস্পরের বিরোধিতা করতে গিয়ে তারা তো দলে বিভক্ত। জি, আবুল কাসেম ফজলুল হক, যেটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে এখন সামাজিক বন্ধন এবং রাজনীতির কারণে যে সমাজে বিভক্তি, এই জায়গায় মানে কোনো রকম স্বস্তির সামনে দেখেন কিনা? না, কোনো জাতির মূল মানে মোট অবস্থার মধ্যে রাজনীতিবিদদেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতি ছাড়া কোথাও ভালো জীবনযাপনের উপায় থাকে না। কিন্তু আমাদের দেশে রাজনীতির সেই গুরুত্ব যতটা 1960-এর দশকে ছিল, 70-এর দশকে ছিল, পরবর্তী দশকগুলোতে সেই চেতনা সেটা মানে হারিয়ে গেছে। তার ফলে রাজনীতি এখন যে রূপ নিয়েছে, এটা মোর অর লেস আমরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করব এবং আর্থিক সুযোগ সুবিধা নেব, সম্পত্তি তৈরি করব। আমরা যতটা পারি জনগণের জন্য কল্যাণকর কাজ করব, কিন্তু জনগণের জন্য কল্যাণকর কাজ 3 নম্বরে আসছে আমি যখন কথা বলছি। আগের দুটোই তো প্রধান হয়ে আছে। এই অবস্থার মধ্যে মানে গড়পড়তা একটা সহনীয় রাজনীতি গড়ে উঠবে দেশে আপাতত দেখা যাচ্ছে না। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা লিখিতভাবে কোনো বক্তব্য দেশবাসীর সামনে দিচ্ছেন না। এবার যে উপজেলা নির্বাচন গেল স্যার, সেখানেও আমরা দেখলাম যে একই পরিবারের মধ্যে একাধিক ক্যান্ডিডেট ছিল এবং তারা তো প্রতিদ্বন্দ্বী। সেই জায়গায় কি পরিবারের মধ্যেও একরকম রাজনীতি বিভেদ তৈরি করে কিনা? এইটা তো অস্বাভাবিক কিছু না। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে যেসব পরিবারের লোকেরা জাতীয় সংসদে আছেন সেসব পরিবার থেকে যারা সামনে না আসেন, এরকম কিছু কথা বলা হচ্ছে। কিন্তু এই কথা তো আইনসঙ্গত না, এটা একটা ভলান্টারি নৈতিক বক্তব্য। তো নৈতিক বক্তব্য দিয়ে তো ফল হয় না। আইন যদি হয় সেই নৈতিক, সেইটা কিছু ফলপ্রসূ হতে পারে। তো এইসব দিক লক্ষ্য করলে রাজনীতি যথার্থ অর্থে একটা শূন্যতার মধ্যে কেবল ক্ষমতার লড়াই, এতে পর্যবসিত হচ্ছে। আমাদের ধারণা যে এই সম্পর্কে আওয়ামী লীগের ভেতরে কোনো শুভ চিন্তা দেখা দিতে পারে। আর বিএনপি ইত্যাদি তারা তো কোনো বক্তব্যই দিচ্ছে না। বিএনপির যে বক্তব্য ছিল, আগে বলেছি যে একটা এন্টি আওয়ামী লীগ, 2 বিষয়টা এরকম যে বিএনপি একবারে হাল ছেড়ে দিয়েছে, বিষয়টা এরকম হাল ছেড়ে দিয়েছে। অনেকে আওয়ামী লীগের সঙ্গে এই ইলেকশনে সাপোর্টও দিচ্ছে নানান কিছু। আর কেন্দ্রীয়ভাবে তারা অনেককে বহিষ্কার করেছে, বোধহয় 100 লোককে বহিষ্কার করেছে, ভালো করে লক্ষ্য করে। তো এইগুলো দিয়ে কোনো রাজনীতি হচ্ছে না বিএনপি দিয়ে। স্যার, যেটি হচ্ছে যে ধরেন বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে না আসাতে আওয়ামী লীগের দলেরও ক্ষতি হচ্ছে, নির্বাচন ব্যবস্থা আরো ভঙ্গুর হচ্ছে, আবার বিএনপি নিজেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাভটা হচ্ছে যেভাবে শাসী হয়ে গেছে বলা যায়। জি, সহজে তাদের ঐক্য হবে? দলের ভিতরে ঐক্য থাকলে যেরকমটা হয়, আমরা জানি না ভিতরে কি অবস্থা, কিন্তু বাইরে থেকে যেটুকু দেখি তাতে মনে হয় না যে এর ভিতরে
ঐক্য যেটি আছে। প্রশ্নটি শুরুতে রেখেছিলাম যে গণতন্ত্রে আমরা যতটুকু এগিয়েছিলাম আমরা কি আবার পেছনের দিকে হাঁটা শুরু করলাম কিনা? যতটুকু এগিয়েছিলাম তার ধারাবাহিকতায় বাংলাদেশ অগ্রসর হচ্ছে না। জি, শেষ পর্যায়ে আমরা আনোয়ার আলম লিখলেন কি ধরনের আহ্বান থাকবে রাজনীতিবিদদের কাছে? আমার আহ্বান থাকবে এইটা যে বাংলাদেশকে আজকে দুনিয়ার এই যে বাস্তবতা মেনে নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে আর যাই হোক না কেন, যত বিতর্কই করেন না কেন, একটা নতুন মানদণ্ড দাঁড় করিয়েছেন উন্নয়নের, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। এবং এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং সেখানে একটা সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ যাতে আমরা সৃষ্টি করতে পারি এবং রাজনীতি যাতে কেবল অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত না হয়, সেই দিক থেকে একটা জাগরণের প্রয়োজন রয়েছে। এই লাগাম কে টানবে স্যার? এই যে অর্থনীতি যে বিষয়টা শেষে টানলেন, মানে এই জায়গাটা ধরেন আজকে মানে ব্যবসায়ীদের যে বাস্তবতা, একই সঙ্গে যারা কর ফাঁকি দিচ্ছেন, মানে এই জায়গাটা লাগাম টানা কতটা সহজ মনে হয়? না, খুব কঠিন, খুব কঠিন। কারণ এই জায়গাটাতে আমি অতীতের কথা বলবো যে অতীতে এই সকল জায়গাগুলোতে আমাদের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী সমাজ, ছাত্র যুবকরা তারা একটা বড় ভূমিকা নিত। কিন্তু অনেক ধন্যবাদ ডক্টর আবুল কাশেম ফজলুল হক, ডক্টর আনোয়ার আলম। আপনি দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।